মুইজ ব্যথায় দুই হাতে পেট চেপে ধরে গলা ছেড়ে চিৎকার করছে। সামনে দাঁড়িয়ে থাকা 12 বছরের ছেলেটা ছেঁড়া টি-শার্টের হাতায় নাকের গড়িয়ে পড়া রক্ত পরিষ্কার করে হাতে থাকা টেনিস র্যাকেটটা আবারও পুরো শক্তি লাগিয়ে মুইজের পায়ে মারে। মুইজের গলা দিয়ে আবার চিৎকার বের হয়। এবার ব্যথায় পুরো সোজা হয়ে যায় ও। কিছুটা অবিশ্বাস্য ভঙ্গিতে নিজের চেয়ে বয়সে 2 বছরের ছোট সে ভাইটার দিকে তাকায়, যে কোনো রকম জড়তা বা ভয় ছাড়া সেই র্যাকেট দিয়ে মারছে, যা কিছুক্ষণ আগে ও ছোট ভাইকে মারতে এনেছিল। এই সপ্তাহে এটা ওদের মাঝে হওয়া তৃতীয় ঝগড়া। 3বারই ঝগড়া শুরু করেছে ওর ছোট ভাই। মুইজ আর ওর ছোট ভাইয়ের সম্পর্ক কখনো ভালো ছিল না। ছোটবেলা থেকে হওয়া ওদের এই ঝগড়া কিছুদিন আগ পর্যন্ত শুধু মৌখিক কথাবার্তা আর হুমকিতে সীমাবদ্ধ থাকলেও ইদানিং হাতাহাতিতে নেমে এসেছে। আজকেও একই ঘটনা ঘটে। দুই ভাই একসাথে স্কুল থেকে ফিরল। গাড়ি থেকে নেমে ওর ছোট ভাই খুব গুমুরের সাথে ডিকি থেকে ব্যাগ টানছিল, যখন মুইজ নিজের ব্যাগ বের করছিল। ব্যাগ বের করার সময় ছোট ভাই ইচ্ছে করেই ওর হাতে জোরে ঘষা দেয়, যার দরুন মুইজ ব্যথায় কুঁকিয়ে ওঠে। তুমি কি অন্ধ হয়ে গেছো? ছোট ভাই নিঃশব্দে নিজের ব্যাগ তুলে শান্তভাবে ভেতরে যাচ্ছিল। মুইজের চিৎকারে একবার ঘুরে তাকিয়ে যথারীতি লাউঞ্জের দরজা খুলে ভেতরে পা বাড়ায়, যা দেখে মুইজের শরীরে আগুন জ্বলে ওঠে। মুইজ পেছন পেছন জোর কদমে ভেতরে আসে। তুমি আমার সঙ্গে আবার এই ধরনের কাজ করলে আমি তোমার হাত ভেঙে দেব। ছোট ভাইয়ের কাছে এসে গর্জে উঠল। ছেলেটা কাঁধ থেকে ব্যাগ নামিয়ে 2 হাত কোমরে দিয়ে বলল, আমি এমনই করব। তুমি কি করবে? হাত ভাঙবে? এত সাহস আছে তোমার? এটা আমি তোমাকে তখন বোঝাবো যখন তুমি একই কাজ আমার সঙ্গে আবার করবে, বলে মুইজ নিজের রুমের দিকে পা বাড়ায়। কিন্তু ওর ছোট ভাই পেছন থেকে ব্যাগ টেনে মুইজকে থামতে বাধ্য করে। না, তুমি এখনই বোঝাও আমায়। মুইজের ব্যাগ তুলে দূরে ছুঁড়ে মারে ওর ছোট ভাই, যা দেখে মুইজের চেহারা লাল হয়ে ওঠে। নিচে পড়ে থাকা ছোট ভাইয়ের ব্যাগ তুলে ও নিজেও অন্যদিকে ছোড়ে। ছোট ভাই এক মুহূর্ত দেরি না করে মুইজের পায়ে লাথি দেয়। জবাবে মুইজও পুরো শক্তি দিয়ে ছোট ভাইয়ের মুখে ঘুষি মারে, যা গিয়ে ছেলেটার নাকে লাগে। পরের মুহূর্তেই নাক থেকে রক্ত পড়তে শুরু করে, কিন্তু এত ভয়াবহ আক্রমণের পরও গলা দিয়ে কোনো শব্দ বের হয়নি ছেলেটার, বরং মুইজের টাইটেনে গলা চেপে ধরার চেষ্টা করে। জবাবে মুইজও ছোট ভাইয়ের শার্টের কলার ধরে টান দেয়, যার ফলে ছেলেটার শার্ট ছিঁড়ে যাওয়ার শব্দ আসে। এই ফাঁকে পুরো শক্তি দিয়ে পেটে ঘুষি মারলে ছেলেটার হাত থেকে মুইজের টাই ছুটে যায়। দাঁড়াও, এখন আমি তোমাকে হাত ভেঙে দেখাচ্ছি তোমার। বকবক করতে করতে লাউঞ্জের এক কোণায় পড়ে থাকা একটি র্যাকেট নিয়ে আসে। ওইটা দিয়ে ছোট ভাইকে মারার চেষ্টা করলেও পরক্ষণে র্যাকেটটা ওর ছোট ভাইয়ের হাতে চলে যায়। ছেলেটা এত দ্রুত হাত ঘুরিয়ে র্যাকেটটা ওর পেটে মারে যে মুইজ নিজেকে সামলানোর বা বাঁচানোর সুযোগও পায়নি। আর এখন এক এক করে ওর কোমরে পায়ে সেই র্যাকেট দিয়ে মারছিল। এইসব কোলাহল শুনে ভেতর থেকে ওদের বড় ভাই রেগে লাউঞ্জে বেরিয়ে আসে। কি সমস্যা তোমাদের? বাড়িতে এসব হাঙ্গামা শুরু করে দাও। বড় ভাইকে দেখে ছেলেটা মার বন্ধ করে র্যাকেট নিচে নামিয়ে ফেলে। আর তুমি, লজ্জা করে না তোমার বড় ভাইকে মারতে? চোখ ছেলেটার হাতে র্যাকেটের দিকে। না, করে না, ভীষণ গড়তুমির সাথে উত্তর দেয় ছেলেটা। এরপর হাতে থাকা র্যাকেটটা একপাশে ছুঁড়ে খুব নিশ্চিন্ত ভঙ্গিতে দূরে পড়ে থাকা নিজের স্কুল ব্যাগ তুলে ভেতরের দিকে পা বাড়ায়। সিঁড়ি বেয়ে উঠতে থাকা ছোট ভাইয়ের দিকে তাকিয়ে মুইজ উঁচু আওয়াজে বলল, তোমার এর ফল ভোগ করতে হবে। ব্যথা এখনো পা ঘষছে ও। শিওর, হোয়াই নট? এক অদ্ভুত হাসি দিয়ে ছেলেটার শেষের সিঁড়িতে দাঁড়িয়ে বলল, এক কাজ করবে, পরের বার ব্যাট নিয়ে আসবে। টেনিস র্যাকেট দিয়ে মেরে তেমন মজা পায়নি, তোমার একটাও হাড় ভাঙেনি। মুইজ আবার জ্বলে উঠে বলল, নিজের নাক সামলাও তুমি, ওইটা নিশ্চয় ভেঙে গেছে। ছেলেটা চলে যায়। মুইজ জ্বলন্ত চোখে সিঁড়ির সেই অংশের দিকে তাকিয়ে রইল, যেখানে একটু আগে ওর ছোট ভাই দাঁড়িয়েছিল। দ্বিতীয় সারির প্রথম চেয়ারে জানালার পাশে বসে থাকা ছেলেটাকে মিসেস সামান্থা রিচার্ডস এই নিয়ে চতুর্থবার লক্ষ্য করলেন, যে তখন খুব উদাসীন ভঙ্গিতে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। মাঝে মধ্যে ছেলেটা চোখ ফিরিয়ে এক নজর মিসেস সামান্থাকে দেখে, এরপর আবার একইভাবে বাইরের দিকে তাকিয়ে থাকে। ইসলামাবাদের একটা আন্তর্জাতিক স্কুলে মিসেস সামান্থা আজ প্রথম দিন এই ক্লাসের বায়োলজি পড়াতে এসেছেন। তিনি একজন ডিপ্লোম্যাটের স্ত্রী। কিছুদিন আগে স্বামীর সাথে ইসলামাবাদে এসেছেন। টিচিং তার প্রফেশন। যেসব দেশে তার স্বামীর পোস্টিং হয় সেখানকার দূতাবাসের সাথে সংযুক্ত স্কুলগুলোয় পড়ান তিনি। এর আগের বায়োলজি পড়ানোর শিক্ষিকা মিসেস মেরিনের স্কিম অফ ওয়ার্ক অব্যাহত রেখে ক্লাসের সাথে প্রাথমিক পরিচয় শেষ করে তিনি রাইটিং বোর্ডে হৃৎপিণ্ডের কাজ ও সঞ্চালনের ব্যবস্থার ডায়াগ্রাম এঁকে তা বোঝানো শুরু করেন। ডায়াগ্রাম ব্যাখ্যা করার সময় তিনি ছেলেটার বাইরে তাকিয়ে থাকা দেখলেন।
ফলে পুরনো টেকনিক অবলম্বন করে ওর দিকে চাহনি স্থির করে বলা বন্ধ করে দেন। ক্লাস জুড়ে নিস্তব্ধতা নেমে আসে। টের পেয়ে ছেলেটা মাথা ঘুরিয়ে ভেতরে তাকায়। মিসেস সামান্থার সাথে ওর চোখাচোখি হয়। একটু হেসে তিনি আবার লেকচার শুরু করেন। কিছুক্ষণ পড়ানোর ফাঁকেও ছেলেটার উপর চোখ রাখলেন তিনি। ছেলেটা এখন সামনে থাকা নোটবুকে কিছু লেখায় ব্যস্ত। মিসেস সামান্থা ওর উপর থেকে চোখ সরিয়ে পুরো ক্লাসের উপর মনোযোগ দেন। ভেবেছিলেন যথেষ্ট বিব্রত হয়েছে, ও আর বাইরে তাকাবে না। কিন্তু মাত্র 2 মিনিট পরে আবার ওকে জানালার বাইরে মনোযোগী পান তিনি। বলতে বলতে থেমে যান। অনিচ্ছা সত্ত্বেও ছেলেটা ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়। এবার মিসেস সামান্থা হাসলেন না, বরং গম্ভীর দৃষ্টিতে তাকালেন। কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর আবার রাইটিং বোর্ড থেকে চোখ সরিয়ে দেখলেন ছেলেটা একইভাবে জানালার বাইরে তাকিয়ে আছে। এবার না চাইতেও তার চেহারায় কিছুটা রাগ ফুটে উঠল। বিরক্তি হয়ে চুপ করে যান তিনি। তার চুপ হয়ে যাওয়ার টের পেয়ে ছেলেটা জানালা থেকে চোখ সরিয়ে ভেতরে তাকায়। ওর কপালেও এবার কিছু বিরক্তির ভাঁজ ছিল। এক নজর আর চোখে তার দিকে তাকিয়ে নির্দিষ্ট গতিতে আবার বাইরে তাকায়। ওর আচরণ এতটা অসম্মানজনক ছিল যে মিসেস সামান্থার চেহারা লাল হয়ে ওঠে। সালার, কি দেখছো তুমি? কড়া গলায় জিজ্ঞেস করলেন। নাথিং, এক শব্দের উত্তর। ছেলেটাও তীক্ষ্ণ চোখে তাকায়। তুমি জানো আমি কি পড়াচ্ছি? হোপ সো, ভীষণ রুডভাবে বলল। মিসেস সামান্থা হাতে থাকা মার্কারের ক্যাপ বন্ধ করে টেবিলে ছুঁড়ে মারলেন। যদি তাই হয় এখানে এসে ডায়াগ্রাম এঁকে লেবেল করো। স্পঞ্জ দিয়ে রাইটিং বোর্ড পরিষ্কার করতে করতে বললেন তিনি। ছেলেটার মুখ দেখে ভেতরের মনোভাব বোঝা যাচ্ছিল না। মিসেস সামান্থা ক্লাসে থাকা স্টুডেন্টদেরকে নিজের মাঝে দৃষ্টি বিনিময় করতে দেখেন। ও শীতল চোখে তার দিকে তাকিয়েছিল। যখন তিনি রাইটিং বোর্ডে থাকা শেষ অংশটুকু মুছে ফেললেন, এক ঝটকায় নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় ও। দ্রুত গিয়ে টেবিলে পড়ে থাকা মার্কার তুলে বিদ্যুৎ গতিতে ডায়াগ্রাম আঁকা শুরু করে। পুরো 2 মিনিট 57 সেকেন্ড পর ক্যাপ বন্ধ করে ও মার্কারটা ঠিক সেইভাবে টেবিলের ওপর ছড়ে যেমনটা মিসেস সামান্থা করেছিলেন, এবং তার দিকে না তাকিয়ে নিজের চেয়ারে এসে বসে। মিসেস রিচার্ডস ওর মার্কার ছোড়া বা চেয়ারের দিকে চলে যাওয়ার কিছুই দেখলেন না। তিনি শুধু অবিশ্বাস্য চোখে রাইটিং বোর্ডে 3 মিনিটের চেয়েও কম সময় আঁকা সেই লেভেল ডায়াগ্রামটি দেখছিলেন, যা আঁকতে তার 10 মিনিট লেগেছিল। অথচ এটা তার ডায়াগ্রামের তুলনায় অনেক ভালো। কোথাও ছোট কোনো ভুলও খুঁজে বের করতে পারলেন না তিনি। তাই কিছুটা বিব্রত হয়ে ঘাড় ফিরিয়ে ছেলেটার দিকে তাকান। ঠিক আবারও জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল ও। ওয়াসিম এই নিয়ে তৃতীয়বারের মতো দরজায় নক করে। এবার ভেতর থেকে ইমামার গলা শোনা যায়। কে? ইমামা, আমি। দরজা খোলো। ওয়াসিম দরজা থেকে হাত সরিয়ে নেয়। ভেতরে নীরবতা নেমে আসে। এর কিছুক্ষণ পর দরজায় লক খোলার শব্দ হয়। ওয়াসিম হ্যান্ডেল ঘুরিয়ে দরজা খোলে। ইমামা ভাইয়ের দিকে পিঠ করে বিছানার দিকে আগায়। এই সময় আমার কাছে কি তোমার? এত তাড়াতাড়ি দরজা বন্ধ করলে যে? মাত্র 10টা বেজেছে এখন। ওয়াসিম রুমে ঢুকতে ঢুকতে বলল। ঘুম পাচ্ছিল আমার, ব্যাস। ইমামা বিছানায় বসল। বোনের চেহারা দেখে চমকে ওঠে ওয়াসিম। তুমি কাঁদছিলে? ওর মুখ থেকে হুট করেই বেরিয়ে আসে। ইমামার চোখ লাল ও ফোলা। ভাইয়ের কাছ থেকে এইটাই লুকোনোর চেষ্টায় ছিল। কাঁদেনি, একটু মাথা ব্যথা করছে। হাসতে চেষ্টা করলো ও। ওয়াসিম পাশে বসে হাত ধরে টেম্পারেচার চেক করে। দেখি জ্বর আসেনি তো আবার। কিন্তু একটু পর হাত ছেড়ে দিয়ে বলল, না জ্বর আসেনি। ট্যাবলেট নিয়ে দেখতে? নিয়েছি। আচ্ছা ঘুমাও তাহলে। আমি কথা বলতে এসেছিলাম, কিন্তু এই অবস্থায় তোমার সাথে কি বলবো? ওয়াসিম বাইরের দিকে পা বাড়ায়। ভাইকে আটকানোর চেষ্টা করলো না ও, বরং পেছন পেছন এসে ওয়াসিমে বাইরে বের হতেই দরজা লক করে নিল। এরপর বিছানায় উপর হয়ে শুয়ে আবারও বালিশে মুখ গুজে হেঁচকি তুলে কাঁদতে থাকে। 13 বছরের ছেলেটা তখন টিভিতে মিউজিক শো দেখায় মগ্ন ছিল। তাইবা সিকান্দার ভেতরে উকি দিয়ে অবিশ্বাস্য চোখে ছেলেকে দেখে কিছুটা রাগ নিয়ে ভেতরে ঢোকেন। এখানে কি হচ্ছে? ভেতরে এসে জিজ্ঞেস করলেন তিনি। টিভি দেখছি। ছেলেটার চোখ টিভি থেকে সরেনি। টিভি দেখছো? ফর গডস সেক, কোনো খেয়াল আছে তোমার যে পরীক্ষা চলছে? ছেলের সামনে এসে বললেন তিনি। সো হোয়াট? ছেলেটা বিরক্ত হয়ে বলল। সো হোয়াট? এখন রুমে বইয়ের মাঝে থাকার কথা তোমার, এই বেহুদা টিভি শোয়ের সামনে না। তিনি ধমকে উঠলেন। আমার যতটুকু পড়ার আমি তা পড়েছি, আপনি এখন সামনে থেকে সরুন। ছেলেটার কণ্ঠে স্পষ্ট বিরক্তি। তারপরও উঠে ভেতরে গিয়ে পড়তে বসো। তিনি টিভির সামনে থেকে নড়লেন না। না, আমি এখান থেকে উঠব না। না ভিতরে গিয়ে পড়তে বসবো। আমার স্টাডি এক্সাম, আমার মাথা ব্যথা, আপনার না। যদি পড়াশোনা নিয়ে তোমার এতই মাথা ব্যথা থাকতো, তাহলে এখন তুমি এখানে বসে থাকতে। স্টেপ অ্যাসাইড। ছেলেটা মায়ের কথায় অগ্রাহ্য করে ভীষণ অভদ্রভাবে হাতের ইশারায় বলল, তোমার বাবা এলে তার সাথে কথা বলবো আমি। তিনি হুমকি দেওয়ার চেষ্টা করলেন। এখনই কথা বলুন, কি হবে? পাপা কি করবে? যখন বলছি যে যতটুকু প্রস্তুতি নেওয়ার আমি তা নিয়েছি, তাহলে আপনার সমস্যাটা কোথায়?
এইটা তোমার বার্ষিক পরীক্ষা, খেয়াল রাখা উচিত এই বিষয়ে। তিনি হঠাৎ গলার সুর নরম করে বললেন, আমি 2-4 বছরের কোনো বাচ্চা নই যে আমার আগে পিছে দৌড়াতে হবে আপনাকে। নিজের বিষয় আপনার চেয়ে ভালো বুঝি আমি। তাই এইসব থার্ড ক্লাস টাইপের কথা আমার সাথে বলবেন না। এক্সাম চলছে, স্টাডিতে মনোযোগ দাও। এখন তোমার রুমে থাকা উচিত। আমি তোমার বাবার সাথে কথা বলবো আজকে। হোয়াট রাবিশ! ছেলেটা সোফা ছেড়ে দাঁড়ালো। ওর হাতে থাকা রিমোটটার সামনে দেয়ালে ছুঁড়ে মেরে সশব্দে পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। তাইবা সিকান্দার কিছুটা অসহায় বোধ, কিছুটা আতঙ্ক নিয়ে ছেলেকে রুম থেকে বেরিয়ে যাওয়া দেখলেন। ফ্লোমিনা ফ্রান্স হাতে থাকা প্যাকেটটা টেবিলের উপর রেখে হলের চারদিকে নজর দেন। পরীক্ষা শুরু হতে 10 মিনিট বাকি। হলে উপস্থিত স্টুডেন্টদের বই ও নোটবুকের পাতাগুলো তাড়াহুড়ো করে শেষবার দেখে নিচ্ছে। বাচ্চাদের এমন আচরণ ওদের ভেতরে অস্থিরতার স্পষ্ট জানান দেয়। তার জন্য এটা তো অতি পরিচিত দৃশ্য। এরপর তার চোখ যায় হলের মাঝখানে বসে থাকা সালারের দিকে। 25 জন স্টুডেন্টদের মধ্যে ও সে একমাত্র স্টুডেন্ট যে কিনা নিজের সিটে পায়ের উপর পা রেখে আরাম করে বসে আছে। ওর এক হাতে থাকা স্কেল দিয়ে আস্তে আস্তে জুতোর উপর বাড়ি মেরে এদিক ওদিক তাকাচ্ছে। ফ্লোমিনা ফ্রান্সের জন্য এই দৃশ্য নতুন না। নিজের 7 বছরের ক্যারিয়ারের পরীক্ষা হলে তিনি সবসময় সালারকে ঠিক এমনই গা ছাড়া ও অমনোযোগী ভাব প্রকাশ করতে দেখে এসেছেন। 9টা 2 মিনিটে তিনি সালারের পাশ দিয়ে যাওয়ার সময় ওকে এমসিকিউ পেপার দিয়ে যান। 30 মিনিট পর এই পেপার জমা নেওয়া হবে, কিন্তু 9টা 10-এ ওকে চেয়ার ছেড়ে উঠতে দেখলেন তিনি। কারো দাঁড়ানোর টের পেয়ে সব স্টুডেন্ট মাথা তুলে তাকায়। পেপার হাতে নিয়ে সালার এগিয়ে আসে। তার জন্য এই দৃশ্য অতি পরিচিত। শুরু থেকে এমনটা দেখে আসছেন। 30 মিনিটে সলভ করা পেপার সালার 8 মিনিটে সলভ করে তার সামনে এসে দাঁড়িয়েছেন। পেপার আরেকবার দেখে নাও। অন্য সবার ক্ষেত্রে বলা এই বাক্য তিনি ওকে বললেন না, কারণ উত্তর কী আসবে জানা আছে তার। আমি দেখেছি। এরপরও জোর করা হলে পেপার নিয়ে গিয়ে চেয়ারের হাতলে রেখে 2 হাত বুকে ভাঁজ করে বসে থাকবে। তিনি মনে করতে পারলেন না সালার কখনো তার কথায় দ্বিতীয়বার পেপার চেক করেছে কিনা। তাছাড়া তিনি স্বীকার করেন এর প্রয়োজনও নেই। ওর পেপারে অল্প স্বল্প ভুল খুঁজে বের করা কঠিন কাজ। তাই মুচকি হেসে পেপার জমা নিয়ে নিলেন। তুমি জানো সালার, আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া কি? পেপারের দিকে তাকিয়ে বললেন, 30 মিনিটের এই পেপার তোমাকে ঠিক 30 মিনিট পর সাবমিট করতে দেখা। তার কথায় সালার হালকা হাসে। আপনার এই আশা তখন পূরণ হতে পারে ম্যাম, যদি আমি 150 বছর বয়সে এই পেপার সলভ করতে বসি। না, আমার মনে হয় 150 বছর বয়সে তোমার খুব বেশি হলে এই পেপার সলভ করতে 10 মিনিট লাগতে পারে। এবার গাঢ় হেসে সালার নিজের সিটে ফিরে যায়। ফ্লোমিনা ফ্রান্স ওর পেপার উল্টে পাল্টে দেখলেন। যদিও এই পেপারে কত নম্বর পাবে ও তা বোঝার জন্য তার এক নজরই যথেষ্ট ছিল, 0। সালমা মুবিন মেয়ের হাতের গিফট পেপার মোড়ানো প্যাকেটটার দিকে অবাক হয়ে তাকান। এটা কি মামা? তুমি তো মার্কেটে গেলে কিছু বই কেনার জন্য। হ্যাঁ আম্মি, বই কিনতে গেছি, কিন্তু উপহার দেওয়ার জন্য। কার উপহারের জন্য? লাহোরে আমার এক ফ্রেন্ড আছে, ওর জন্মদিন, ওকে দেওয়ার জন্য কিনেছি। কুরিয়ারে পাঠিয়ে দেব। আমি তো এখন কিছুদিন এখানেই থাকবো। তাহলে প্যাকেটটা আমাকে দাও, ওয়াসিমকে দিয়ে পাঠিয়ে দেব। না আম্মি, এখনই পাঠাবো না, ওর জন্মদিনের তারিখ এখনও আসেনি। সালমা মুবিনের মনে হলো তার মেয়ে কিছুটা ঘাবড়ে গেছে। অবাক হয়ে ভাবলেন, এটা কি ঘাবড়ে যাওয়ার মতো কিছু ছিল? 3 বছর আগে এই মেয়ে নিয়ে খুব ঝামেলা পড়তে হয়েছিল তাকে এবং তার স্বামীকে। মেয়েকে নিয়েই তখন দিনরাত দুশ্চিন্তায় থাকতেন তারা, বিশেষ করে হাসিম মুবিন তার চেয়েও বেশি। কিন্তু গত 3 বছর সব ঠিক হয়ে গেছে। এখন মেয়েকে নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত তারা। বিশেষ করে আহজাদের সাথে ওর সম্বন্ধ ঠিক করে রাখার পর থেকে। জানতেন ইমামা আহজাদকে পছন্দ করে। শুধু ইমামা না, আহজাদকে সবাই পছন্দ করে। সব দিক থেকে ভালো একটা ছেলে। এটাও জানতেন যে আহজাদের সাথে সম্বন্ধ পাকা হওয়ার পর মেয়ে অনেক খুশি হয়েছে, কারণ আহজাদ ও ইমামার মাঝে আগে থেকে ভালো একটা বন্ধুত্ব ছিল। কিন্তু ইদানিং তার মনে হচ্ছে সময়ের সাথে সাথে ইমামা খুব চুপচাপ হয়ে যাচ্ছে। আগে এমন ছিল না ও, কিন্তু এখন তো আর স্কুলে যাওয়ার বাচ্চা নেই, মেডিকেল কলেজের স্টুডেন্ট। সময় বা কই ওর হাতে। এসব বলে নিজেকে সান্ত্বনা দিয়ে রাখেন তিনি। ইমামা তার ছোট মেয়ে। বড় 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, এক ছেলেকেও বিয়ে করিয়ে ফেলেছেন। এখন শুধু তার 2 ছেলে আর ইমামা অবিবাহিত। ভালোই হয়েছে, মেয়েটা দিন দিন গম্ভীর হয়ে যাচ্ছে। মেয়েদের জন্য গাম্ভীর্য সুন্দর ব্যাপার। যত তাড়াতাড়ি নিজের দায়িত্ব বুঝে নেয় ততই ভালো। দীর্ঘশ্বাস ফেলে মেয়েটার উপর থেকে চোখ সরিয়ে নিলেন। ইমামা ছুটিতে বাড়ি এসেছে, আর যতদিন এখানে থাকবে তার নজর ওর উপর স্থির থাকবে। এই সাজিদটা কই গেল? ওকে কোনো কাজ দেওয়ার মানে ধরে নাও তার হচ্ছে না। কাজের ছেলের কথা মনে পড়ে তার, যার খোঁজই এখানে এসেছিল। বিড়বিড় করতে করতে লাউঞ্জ থেকে বেরিয়ে গেলেন সালমা মুবিন।
এটা নিউ ইয়ার নাইট ছিল। নতুন বছর শুরু হতে 30 মিনিটের মতো বাকি। গত 2 ঘন্টা ধরে 14-15 বছর বয়সী 10 জন ছেলেরা একটা গ্রুপ শহরের বিভিন্ন রাস্তায় মোটরসাইকেল চড়ে চড়ে নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত। ওদের কজনের কপালে চকচকে ব্যান্ড বাঁধা, যার উপরে নতুন বছরকে ঘিরে লেখা নানান বার্তা। ঘণ্টাখানেক আগে পশ এলাকার এক সুপার মার্কেটে ছিল, সেখানে যে যার মতো গলা ছেড়ে স্লোগান তুলছে, বাইক স্ট্যান্ড করছে। ওদের কাছে ফায়ার ক্র্যাকার্স আছে যা সময় অসময় ফাটাচ্ছিল। 11:15টার দিকে ওরা জিমখানা ক্লাবের সামনে এসে পৌঁছায়। পার্কিং লট গাড়িতে ভরা। এগুলো সব তাদের গাড়ি, যারা জিমখানায় নতুন বছর উপলক্ষে আয়োজন করা পার্টিতে এসেছে। এই ছেলেগুলোর কাছেও আয়োজিত পার্টির ইনভাইটেশন কার্ড ছিল, কারণ এদের প্রায় সবার বাবা মায়েরাই এখানে সদস্য। ওরা যখন ভেতরে ঢোকে তখন ঘড়িতে 11:55 বাজছে। কয়েক মিনিটে ডান্স ফ্লোর সহ বাকি সব জায়গায় লাইট অফ করে দিয়ে বাইরের লনে আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে বরণ করা হবে। এরপর আবার লাইট অন করে তখন থেকে সারা রাতই এখানে নাচ গান ও ড্রিঙ্কস চলবে। জিমখানা কর্তৃপক্ষ নতুন বছর উপলক্ষে বিশেষভাবে এই আয়োজনের বন্দোবস্ত করে। লাইট অফ হতে বেহায়াপনার এক বিশাল তাণ্ডব চলে। উপস্থিত মানুষেরা সেই বেহায়াপনার জন্য এখানে আসে। গ্রুপের সঙ্গে আসা 15 বছরের ছেলেটাও তখন ডান্স ফ্লোরে রক বিটে ডান্স করছিল। ডান্সে যার দক্ষতা চোখে পড়ার মতো ছিল। 12টা বাজার 10 সেকেন্ড বাকি থাকতে লাইট অফ করে দেওয়া হয়। ঠিক 12টায় আবার তা অন করা হয়। অন্ধকারে সেকেন্ড গুনতে থাকা মানুষজনের গলা দিয়ে বেরিয়ে আসে চিৎকার, উচ্ছ্বাস আর হাসি। কয়েক সেকেন্ড আগে বন্ধ করে রাখা মিউজিক আবার চালু করা হয়। সেই ছেলেটা বন্ধুদের সাথে বাইরের পার্কিং লটে চলে আসে, যেখানে অন্য ছেলেরা নিজেদের গাড়ির হর্ন বাজিয়ে উল্লাস করছিল। সেসব ছেলেদের সাথে তাল মিলিয়ে ও বিয়ারের একটা ক্যান নিয়ে গাড়ির ছাদে ওঠে। উপরে উঠে জ্যাকেটের পকেটে থেকে আরেকটা বিয়ারের ভরা ক্যান বের করে সেটা পুরো জোশের সাথে দূরে থাকা এক গাড়ির উইন্ডস্ক্রিনে ছুঁড়ে মারল। বিশাল এক আওয়াজের সাথে গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, যা দেখতে দেখতে বেশ শান্ত ভঙ্গিতে বা হাতে থাকা ক্যানে ছোট্ট ছোট্ট চুমুক দিচ্ছিল ও। সালার গত আধা ঘন্টা ধরে বড় ভাই কামরানকে ভিডিও গেম খেলতে দেখছে, যদিও স্ক্রিনে দেখানো স্কোর তেমন পরিবর্তন চোখে পড়ছিল না। এর কারণ হয়তো গেমের সেই কঠিন ট্র্যাক, যার ওপর কামরানের গাড়ি ব্যালেন্স করতে পারছে না। লাউঞ্জের সোফায় বসে নোটবুকে লেখায় মগ্ন ছিল ও, তবে মাঝে মধ্যে চোখ তুলে স্ক্রিনের দিকেও তাকায়, যেখানে কামরান নিজের সংগ্রামে ব্যস্ত। আধা ঘন্টার পর নোটবুক বন্ধ করে টেবিলের উপর রেখে মুখে হাত দিয়ে হাই আটকালো। 2 পা টেবিলে তুলে 2 হাতের আঙুলগুলোকে এক করে মাথার পেছনে নিয়ে ও কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। কামরান ততক্ষণে আগে সব চান্স মিস করে নতুন গেম শুরু করার প্রস্তুতি নিচ্ছে। কি প্রবলেম কামরান? বড় ভাইকে জিজ্ঞেস করলো সালার। কিছু না, নতুন গেম এনেছি কিন্তু স্কোর করা কঠিন লাগছে, কামরান অখুশি নিয়ে বলল। আচ্ছা আমাকে দাও দেখি। সোফা থেকে উঠে রিমোট কন্ট্রোল ভাইয়ের হাত থেকে টেনে নিজের হাতে নেয় সালার। প্রথম 20 সেকেন্ডেই সালার যে স্পিডে গাড়ি চালাচ্ছে, কামরান এখন পর্যন্ত এর ধারে কাছেও যেতে পারেনি। যে ট্র্যাক তার অনেক কঠিন লাগছিল, ওর সামনে তা বাচ্চাদের খেলা মনে হচ্ছে। 1 মিনিট পর যে স্পিডে গাড়ি চালাচ্ছিল ও, তাতে স্ক্রিনে চোখ রাখাও কামরানের জন্য কঠিন হয়ে পড়ে। অথচ সেই স্পিডেও গাড়িকে পুরো কন্ট্রোলে রেখেছিল ও। 3 মিনিট পর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক থেকে পড়ে ব্লাস্ট হয়। কামরান মুচকি হেসে ছোট ভাইয়ের দিকে তাকায় গাড়ি ব্লাস্ট হওয়ার কারণ জানতে। রিমোট এখন সালারের হাতের বদলে টেবিলের উপর পড়া। নিজের নোটবুক হাতে নিয়ে দাঁড়াচ্ছে ও। কামরান মাথা তুলে ওর দিকে তাকায়। ভীষণ বোরিং একটা গেম বলে বড় ভাইয়ের পায়ের উপর দিয়ে লাফিয়ে লাউঞ্জ থেকে বেরিয়ে যায় সালার। কামরান মাথা তুলে ওর দিকে তাকায়। ভীষণ বোরিং একটা গেম বলে বড় ভাইয়ের পায়ের উপর দিয়ে লাফিয়ে লাউঞ্জ থেকে বেরিয়ে যায় সালার। কামরান ঠোঁট কামড়ে 7 অঙ্কের সেই স্কোর দেখছিল, যা স্ক্রিনের এক কোণায় জ্বলজ্বল করছে। কিছুটা বিস্ময়ের ভঙ্গিতে ওর বেরিয়ে যাওয়ার দরজার দিকে তাকায় কামরান। দুজন আবার নীরব হয়ে বসেছিল। আশজাদের ভেতরে অস্থিরতা কাজ করছে। ইমামা এতটা চুপচাপ না যতটা তার সামনে এলে হয়ে যায়। গত আধা ঘন্টায় ও যতটুকু কথা বলেছে তা হাতে গোনা যাবে। ওকে সেই ছোটবেলা থেকে চেনে আশজাদ। ভীষণ হাসি খুশি স্বভাবের একটা মেয়ে। ওদের সম্বন্ধ ঠিক হওয়ার পর প্রথম বছরগুলোতে কোনো পরিবর্তন ছিল না ওর মাঝে। ওর সাথে কথা বলতে ভালো লাগতো আশজাদের, কারণ কথা বলার বেশ চটপটে ছিল ইমামা। কিন্তু গত কয়েক বছরে হঠাৎ বদলে গেছে ও। বিশেষ করে মেডিকেল কলেজে যাওয়ার পর এই পরিবর্তন আরও বেশি নজরে আসার মতো।
আশজাদের কখনো কখনো মনে হয় ইমামা তার সঙ্গে কথা বলার সময় অতি সতর্ক থাকে। কখনো ওকে বিমূঢ় লাগে, কখনো বা ওর কণ্ঠে অদ্ভুত শীতলতা টের পায়। সে অনুভব করে ও যত দ্রুত সম্ভব তার কাছ থেকে ছাড়া পেয়ে উঠে চলে যেতে চায়। ঠিক আজকেও এটি মনে হচ্ছিল। অনেকবার মনে হয় তোমার সাথে দেখা করা নিয়ে আমি অযথা তাড়াহুড়া করি। আমার আশা না আসা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। দীর্ঘশ্বাস বলেই ফেলল। আহজাতের বিপরীত চেয়ারে বসা ইমামা বাউন্ডারি ওয়ালে বেয়ে ওঠা লতার দিকে তাকিয়েছিল। অভিযোগে গাড়না ঘুরিয়ে লতার উপর থেকে চোখ সরিয়ে তার দিকে চাহা স্থির করে ও। আহজাদ প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকায়, কিন্তু উত্তর না পেয়ে ঘুরিয়ে ফিরিয়ে আবার একই প্রশ্ন করে। আমি না এলে তোমার কিছু যায় আসে না, ঠিক না ইমামা? এর উত্তরে আমার কি বলা উচিত? অন্তত না বলতে পারো আমার অভিযোগ মিথ্যে, বলতে পারো এমন কিছু না, আমি ভুল ভাবছি। এমন কিছু না, আপনি ভুল ভাবছেন। ইমামা তাকে থামিয়ে বলে। ওর কথার ধরন ভীষণ শীতল আর চেহারা ভাবলেশীন। আহজাদ একটা ঠান্ডা নিঃশ্বাস ফেলে। হ্যাঁ, আমারও দোয়া এমন কিছু যেন না হয়, এবং আমি সত্যি ভুল ভাবছি। কিন্তু তোমার সাথে কথা বলতে গেলে প্রতিবার এমনটাই অনুভব করি। কী কারণে আপনি এমন অনুভব করেন? ইমামার আওয়াজে এই প্রথম আহজাদ কিছুটা রাগের আভাস পায়। অনেক কারণে। তুমি ঠিকমতো আমার কথার উত্তর দাও না। যদিও আমি যথাসাধ্য চেষ্টা করি আপনার কথার সেরা উত্তর দেওয়ার, তবুও আমার উত্তর আপনার পছন্দ না হলে বলুন কী করা যেতে পারে। আজাদের এবার ওকে আরেকটু বেশি রাগী মনে হলো। কখন বললাম তোমার উত্তর আমার পছন্দ হয় না? শুধু বলছি যাই জিজ্ঞেস করি সব কিছুর উত্তরে তোমার কাছে হ্যাঁ বা না ছাড়া কিছু থাকে না। প্রায় মনে হয় নিজের সঙ্গে কথা বলছি আমি। যদি আপনি জিজ্ঞেস করেন তুমি ঠিক আছো, এর উত্তর আমি হ্যাঁ বা না দিয়েই দিব। হ্যাঁ বা না এর বাহিরে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো বক্তৃতা থাকলে আমাকে তা শিখিয়ে দিয়ে যাবেন। এরপর থেকে সেইটাই ব্যবহার করব। ইমামা গম্ভীর ছিল। হ্যাঁ বা না এর সাথেও তো কিছু বলা যায়। আর কিছু না হোক আমার অবস্থা জিজ্ঞেস করতে পারো। আপনার কোন অবস্থা জিজ্ঞেস করব? যেহেতু আমার বাড়িতে এসে আমার সামনে বসে আমার সাথে কথা বলছেন, এর পরিষ্কার অর্থ দ্বারায় আপনি ঠিক আছেন। না হলে এই সময় আপনাকে নিজের বিছানায় শুয়ে থাকতে হতো। এগুলো ফর্মালিটি মামা। আপনি জানেন না আমি ফর্মালিটিতে বিশ্বাসী না। আমার অবস্থাও আপনাকে জিজ্ঞেস করতে হবে না। আমি তাতে মোটেও মাইন্ড করব না। আজাদ বোবা হয়ে গেল। আচ্ছা, এসব ফর্মালিটি ছাড়ো, অন্য কিছুও তো বলা যায়। মানুষ একসাথে কত কিছু ডিসকাস করে, আর না হলে নিজের ব্যস্ততা নিয়েই কিছু বলতে পারো। আজাদ, আপনার সাথে আমি কী নিয়ে ডিসকাস করব? আপনি বিজনেস করেন আর আমি মেডিকেল স্টুডেন্ট। আমি কি আপনার স্টক মার্কেটের পজিশন, বুলিশ ও ব্যারিশ ট্রেন্ড কেমন, বা ইন্ডেক্সে কত পয়েন্ট বেড়েছে, বা পরবর্তী চালান কোথায় পাঠাচ্ছেন, এইসব জিজ্ঞেস করব? এইবার সরকার আপনার কত রিবেট দিয়েছে তা জানতে চাইব। ইমামার কণ্ঠ শীতল। নাকি আপনার সঙ্গে আমি অ্যানাটমি ডিসকাস করব? কি কি মানুষের লিভারে প্রভাব ফেলে, বাইপাস সার্জারিতে এই বছর নতুন কোন টেকনিক ব্যবহার করা হয়েছে সেগুলো বলবো। হার্টবিট সচল করার জন্য কত থেকে কত পর্যন্ত ইলেকট্রনিক ভোল্টের শক দেওয়া হয় তা জানবো। তো এই হচ্ছে আমাদের দুইজনের ব্যস্ততা। এইসব নিয়ে ডিসকাস করে আপনি আমি ভালোবাসা আর আন্তরিকতার নতুন কোন গন্তব্য তৈরি করে ফেলবো তা আমার বুঝের বাহিরে। আহজাদের চেহারা লাল হয়ে ওঠে। মনে মনে নিজেকে সেই মুহূর্তের জন্য দোষারোপ করে যখন ইমামার কাছে কথা না বলার জন্য অভিযোগ করেছিল। এছাড়াও তো মানুষের বহু ব্যস্ততা থাকে। দুর্বল সুরে বলল সে। পড়াশোনার বাহিরে আমার কোনো ব্যস্ততা নেই। আগে তো আমরা দুইজন একসাথে অনেক কথা বলতাম। আগের কথা ভুলে যান, এখন সময় নষ্ট করা আমি অ্যাফোর্ড করতে পারি না। আমি অবাক হচ্ছি একজন বিজনেসম্যান হয়েও আপনি কিভাবে এত ইম্যাচিওর ও ইমোশনাল চিন্তাভাবনা নিয়ে চলেন। আপনার তো অনেক প্র্যাকটিক্যাল হওয়ার কথা ছিল। আহজাদ কিছু বলতে পারে না। আমাদের মাঝে কী সম্পর্ক রয়েছে সেটা আমরা ভালো করেই জানি। তারপরও যদি আপনি আমার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচকে আগ্রহের অভাব, অসন্তুষ্টি বা রাগ মনে করেন, তাহলে কি করা যায়? আপনার সাথে এখানে বসে আছি মানে আমি এই সম্পর্কটাকে গুরুত্ব দিই। না হলে অপরিচিত কেউ এসে তো আমার সাথে এভাবে চা খেতে পারতো না। একটু থামে ও। যতদূর কথা রইল আপনার আশা না আসা নিয়ে আমার কোনো মাথা ব্যথা আছে কি না, তবে সত্যি বলতে আমরা দুইজন খুব ব্যস্ত মানুষ। তাছাড়া আমরা আধুনিক যুগের সৃষ্টি। না আমি হীর, না আপনার রাঞ্জার বংশের সাথে কোনো সংযোগ ছিল যে আমার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা বাঁশি বাজাবেন। সত্য এইটাই যে আমরা দেখা করি বা না করি, কথা বলি বা না বলি, আমাদের সম্পর্ক যেমন ছিল তেমনই থাকবে। নাকি আপনার মনে হয় এর মাঝে পরিবর্তন আসতে পারে?
এরপরও আজাদের কপালে ঘাম না এসে থাকলে এর একমাত্র কারণ ডিসেম্বর মাস চলছিল এখন। ওদের দুজনের বয়স 8 বছরের ব্যবধান। তবে এই প্রথম আজাদের কাছে সেই ব্যবধান 18 বছরের মনে হচ্ছে। ইমামাকে নিজের চেয়ে 18 বছরের বড় লাগছে তার কাছে। অথচ 2 সপ্তাহ আগে ও মাত্র 19-এ পা রেখেছে। কিন্তু এই মুহূর্তে তার মনে হচ্ছিল ইমামা টিনেজ থেকে সরাসরি মিডল এজে চলে গেছে। আর সে নিজেই প্রিটিনে ফিরে এসেছে। পায়ের ওপর পা রাখা ইমামা স্থির চোখ ভাবলেশীন চেহারা নিয়ে উত্তরের অপেক্ষা করছে। চেয়ারের হাতলের উপর থাকা ওর হাতের আঙুলের বাগদানের আংটির দিকে তাকিয়ে আজাদ কেশে গলা পরিষ্কার করার চেষ্টা করে। তুমি ঠিক বলছো। আমি শুধু ডিসকাশনের কথা বলছিলাম যাতে আমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয়। আশজাদ, আমি আপনাকে খুব ভালো করে চিনি ও বুঝি। আর এটা জেনে আমার ভীষণ আফসোস হচ্ছে আপনি এখনও ভাবছেন আমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার প্রয়োজন আছে। কিন্তু আমি তো ভেবেছিলাম আমাদের মাঝে বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং। এটা আশজাদের দিন না, তা সে মেনে নেয়। তবুও যদি আপনার হয় অ্যানাটমি ও বিজনেস ডিসকাস করলে আমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, তাহলে ঠিক আছে, এরপর থেকে এইসব নিয়েই কথা হবে। ইমামার গলায় স্পষ্ট তাচ্ছিল্য ভাব। আমার কথা তোমার খারাপ লেগেছে? মোটেও না। আমার কেন খারাপ লাগবে? ইমামার কণ্ঠের বিস্ময় আজাদকে আরও লজ্জায় ফেলে। আমি হয়তো ভুল কিছু বলে ফেলেছি। হয়তো নয়, অবশ্যই। 3 শব্দে একে একে জোর দিয়ে বলে ইমামা। তুমি জানো এই সম্পর্কটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমার অনেক স্বপ্ন রয়েছে এই সম্পর্ককে ঘিরে, তোমাকে ঘিরে। আজাদ লম্বা শ্বাস নিয়ে বলল। ইমামা ভাবলেশীন চেহারা নিয়ে আবারও সেই লতার দিকে তাকিয়ে আছে। হয়তো তাই প্রয়োজনের চেয়ে বেশি সেন্সিটিভ হয়ে উঠি। সম্পর্ক নিয়ে আমার কোনো ভয় নেই, কারণ সম্পর্কটা আমাদের দুইজনের সম্মতিতে হয়েছে। ওর দিকে তাকিয়ে খুব আবেগ নিয়ে বলছিল আজাদ। কিন্তু হঠাৎ তার মনে হলো ইমামা এখানে নেই, তার কথা শুনছে না। অনুভব করে সে নিজের সঙ্গে কথা বলছে।